नमस्कार श्रोता बंधुरा, आमार गल्पेर आसरे सबाइके स्वागत। सकलेर कुशल कामना करे आजकेर गल्प शुरू करछि। आज आमी आपनादेर शोनाच्छि सत्यि भूतेर गल्पे आज सप्तम पर्व। आज आमी आपनादेर शोनाबो गजेंद्र कुमार मित्रेर कलमे एकटी भूतेर गल्प। गल्पटी शेष पर्यन्त शुनबेन। भालो लागले अवश्यई लाइक करबेन और आमार चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। आपनादेर भालोबासा और सहयोगिता आमार एकमात्र काम्य। इतिमध्ये जे सकल श्रोता बंधु आमार चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे आछेन, आमार सहयोगिता करछेन, तादेर सकलके आमार आंतरिक धन्यवाद। शुरू करछि आजकेर गल्प। बुड़ो माझीटाके ताड़ा लागानो बृथा जेनेई अनिमेष बहुक्षण आगेई चुप करेछिलो। तार फले माझी और आरोही दुजोनेई हाल छेड़े निश्चिंत हये बसेছে। माझीटार बकाटाई रोग, एमनकि भावभंगी देखे मने हच्छिलो ओइटाई ओर पेशा। कतदिन आगे ओर बউ मरेছে, ছেলের বিয়ে দিয়ে কি ভুল করেছে, জামাই কেন মেয়েকে নেয় না, ছোট জামাইটা জুয়ারি, ছেলেটা নেশা করতে পেলে আর কিছুই চায় না। খুব ছেলে বয়সে একবার ও কলকাতায় গিয়েছিল, কিন্তু অত হট্টগোলে মাথা ঠিক থাকে না বলে পালিয়ে আসতে নাকি পথ পায়নি। তবে আর একবার যাবে মা কালীকে দর্শন করতে। ইত্যাদি তথ্য পরিবেশন করবার ফাঁকে ফাঁকে কেবলমাত্র দম নেবার প্রয়োজনেই যখন থামে তখনই শুধু দাঁড় বাইবার কথা ওর মনে পড়ে। সুতরাং শহরে যাবার বাস যে পাবে না তা অনিমেষ আগেই বুঝেছিল, কিন্তু এমন অবস্থায় যে পড়বে তা কল্পনাও করতে পারেনি। বাস তো নেই, আশেপাশে কোথাও জনবসতির চিহ্ন চোখে পড়ে না। নৌকা এসে যেখানটায় ভেড়ে সেখানে বাঁশের মাচা মতো একটা আছে। জাহাজ ঘাটা হলে অনায়াসে সেটাকে জেটি বলা যেত। সেই মাচাতে নেমে অসহায়ভাবে অনিমেষ একবার চারদিকে তাকিয়ে দেখল। নিচে ময়ূরাক্ষীর কালো জল নিঃশব্দে বয়ে যাচ্ছে, কিন্তু তার স্রোত এতই মন্থর, এত নিস্তরঙ্গ যে মনে হচ্ছে সমস্ত জলটা যেন জমাট বেঁধে স্তব্ধ হয়ে গেছে। আর তার সেই অতল কালো বুকে কত কি রহস্যময় জীব স্পন্দনহীন চোখে তার দিকে তাকিয়ে কৌতুকের হাসি হাসছে। ওপারে ভগীরথপুর গ্রাম, বেশ সম্পন্ন গ্রাম তা সে জানে। বহু লোকের বাস, অনেক পাকা বাড়ি, স্কুল, ডাকঘর আছে, কিন্তু এখান থেকে তার কিছুই দেখা যায় না। ঘাট থেকে উঠে যে রাস্তাটা গ্রামের দিকে গিয়েছে তার সাদা বালির আভাস নিবিড় বনের অন্ধকারে মিশে গেছে একটুখানি দূরে গিয়ে। দুদিকে বড় বড় গাছ, কি গাছ তা বোঝা যায় না, কিন্তু তারই অসংখ্য শাখা পল্লব সমস্ত গ্রামটাকে যেন চোখের আড়াল করে রেখেছে। একটা আলোর রেখা পর্যন্ত চোখে পড়ে না। ওপারেই যদি এই হয় তো এপারের অবস্থা সহজেই অনুমেয়। এপারে যেদিন সে এসেছিল সেদিন দিনের বেলাও কোনো গ্রাম চোখে পড়েনি ওর। বাসটা এসে একেবারে ঘাটের ধারে দাঁড়ায়, যাত্রীরা সবাই ভগীরথপুর চলে যায়। সেদিন অন্তত এমন কেউ ছিল না যে এপারে কোথাও যাবে। আসার সময়ও দুদিকে আম গাছের ঘন বন কাটিয়ে এসেছিল, বেশ মনে আছে। হয়তো কোথাও ঘরবাড়ি ছিল, কিন্তু ওর চোখে পড়েনি। পারাপারের জন্য একটা খেয়া নৌকো আছে, চওড়া ভেলার মতো প্রকাণ্ড বস্তু, কিন্তু শেষ বাস চলে যাবার পর আর ওপার থেকে কেউ আসার সম্ভাবনা নেই। সেই জন্য ইজারাদারও বহুক্ষণ বাড়ি চলে গেছে নৌকাটা ওপারে বেঁধে রেখে। বাবু, ভাড়াটা? তাড়া লাগায় মাঝি। বিহ্বলতা কাটে, কিন্তু যেন আরো ব্যাকুল হয়ে ওঠে অনিমেষ।
ভাড়াটা কিসে? এই অন্ধকার রাত্রিতে আমি এখানে একা থাকবো? তুই তো 1 ঘন্টার রাস্তা 7 ঘন্টা এনে আমাকে বিপদে ফেললি। এখন আমাকে আবার ওপারে পৌঁছে দে, দেখি কোথাও একটু আশ্রয় পাই কিনা। এপারে জঙ্গলে শেষে কি বাঘের পেটে প্রাণ দেব নাকি? চল, ওপারে নিয়ে চল। উঠে লাড়লাম না আজ্ঞা। সে কি, কেন রে, কি হয়েছে? তার উত্তরে মাঝি যা বলল তার অর্থ এই যে ওপারে অন্য নৌকো গেলে খেয়ার ইজারাদার বড্ড বকাবকি করে, পুলিশে ধরিয়ে দেয়, সুতরাং ওপারে যাওয়া ওর পক্ষে সম্ভব নয়। অনিমেষ তাকে অনেক করে বোঝালো। ওপারে তাকে ধরবার জন্য ইজারাদার যদি বসে থাকতো তো অনিমেষ তাকেই ডাকত। শুধু ইজারাদার কেন, জনমানবের চিহ্ন থাকলেও সে মাঝিকে অনুরোধ করত না। কোনো মতে নামিয়ে দিয়ে সে চলে যাক, তাতে যদি কেউ তাকে ধরে তো অনিমেষ দায়ী থাকবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এসব কথার উত্তরে মাঝি সে একই উত্তর, উঠে লাড়লাম না আজ্ঞা। অনিমেষ তখন রাগ করে বলল, তবে তুইও থাক, আমি তোর নৌকোতেই রাতটা কাটাই। আগে বাবু, উঠিও লাড়লাম না। শুধু তাই নয়, দাঁড়ের একটা ধাক্কা দিয়ে নৌকোটা খানিক দূরে সরিয়ে নিয়ে গেল। টাকাটি ছুঁড়ে দেন কেন, বাড়ি চলে যায়। তবে টাকাও পাবি না, যা। রাগ করে অনিমেষ বলল। কিন্তু যখন দেখে বুড়োটা সত্যি সত্যি একটা নিঃশ্বাস ফেলে ঘরমুখো হচ্ছে, তখন সে একখানা 1 টাকার নোট দলা পাকিয়ে ছুঁড়েই দেয়। যা বেটা যা, পথে ডুবে মরিস তো ঠিক হয়, মনে মনে বলল অনিমেষ। বাস, এরপর সব পরিষ্কার। ওপারে ঘন বনের নিবিড় তমগ্ন, সামনে অতল শান্ত জলে তারই রহস্য যেন জমাট বেঁধে, আর এপারে তার চারপাশ ঘিরো দৈত্যের মতো কতগুলো গাছপালা। ভয়াবহ অন্ধকার বিস্তার করে আছে সমস্ত সভ্যতার চিহ্ন, এমনকি আকাশটাকেও যেন আড়াল করে রেখেছে। বাস এসে যেখানটায় দাঁড়ায় আর যেখানটায় ঘোরে সেখানে খানিকটা ফাঁকা জায়গা আছে বটে, কিন্তু সে যেন আরও অন্ধকার, আরও ভয়ঙ্কর। সুটকেসটা মাচার ওপর পেতে সেখানেই জেঁকে বসল অনিমেষ। বাঘ ভাল্লুক যদি সত্যিই আসে তো জলে ঝাঁপিয়ে পড়বে, এখানে খানিকটা তবুও নিরাপদ। খড়খড় ঝটপট শব্দ করে কি একটা পাখি উড়ে বসলো মাথার উপর। ভয় পেয়ে চমকে উঠল অনিমেষ। কাছেই কোথাও শুকনো পাতার উপর দিয়ে কি একটা সরীসৃপ চলে গেল বোধহয়। সামান্য শব্দ, তবুও বেশ স্পষ্ট। জলের মধ্যে হঠাৎ একটা মাছ ডিগবাজি খায়, ওইটুকুই আওয়াজ। কিন্তু অনিমেষের মনে হলো যেন বন্দুকের শব্দ উঠল কোথাও। অনিমেষের খুব খারাপ লাগছে। নক্ষত্রের আলোতে যতদূর দৃষ্টি চলছে ততদূরই শুধু অন্ধকার। হাত ঘড়িটা দেখল সে, মাত্র 9টা বাজে। কলকাতায় তো সবে সন্ধে, কিন্তু এখানে মনে হচ্ছে নিশুতি রাত। এখনো দীর্ঘ সময় তাকে এখানে অপেক্ষা করতে হবে। কখন ভোর হবে, তারপর কখন ইজারাদারের ঘুম ভাঙবে, তবে সে একটু লোকালয়ের মুখ দেখতে পাবে। বাস একটা এখানে আসে সকাল 8টা নাগাদ। সন্ধ্যাতে যেটা এসেছে সেটা কাছাকাছি কোনো গ্রামে থাকে। 7টা নাগাদ এখানে এসে দাঁড়ায়, অর্থাৎ প্রায় 12 ঘন্টা এখানে তাকে থাকতে হবে। আচ্ছা, হাঁটলে কেমন হয়? বাসের রাস্তাটা ধরে হাঁটতে থাকলে কি আর একটা গ্রাম পাওয়া যাবে না কাছাকাছির মধ্যে? কিন্তু সেখানে যদি তাকে কেউ আশ্রয় দিতে না চায়, ডাকাত বলে মনে করে। তাছাড়া দুদিকে যা ঘন বন, যদি বাঘ আসে। মুর্শিদাবাদ জেলা এসব অঞ্চলে প্রায় বাঘ বেরোয়। দরকার নেই, 10-12 ঘন্টা সময় এরকম করে কেটেই যাবে। অনিমেষ বসে বসে যখন এইসব ভাবছে, তখন হঠাৎ
ও মশাই, শুনছেন? বাস মিস করেছেন বুঝি? কোথাও আশ্রয় পাননি? অস্ফুট একটা শব্দ করে চমকে ওঠে অনিমেষ। বরং আটকে ওঠে বলাই ভালো। কখন নিঃশব্দে কে পিছনে এসে দাঁড়িয়েছে? কই, একটুও তো টের পায়নি। সামান্য কুটো নড়ার শব্দের দিকেও তো সে কান পেতেছিল। কয়েক মুহূর্ত যেন ভয়ে আড়ষ্ট হয়ে থাকে। ঘাড় ফেরাতেও সাহস হয় না অনিমেষের। কথাগুলো যে বলেছে সে একেবারে ওর পিছনে এসেই দাঁড়িয়েছে, অত্যন্ত দ্রুত, যেন একটা কথা শেষ হবার আগেই আরেকটা কথা শুরু হয়েছে। এইভাবে পরপর 3টি প্রশ্ন করে আগন্তুকটিও চুপ করে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। অবশেষে প্রায় মরিয়া হয়ে অনিমেষ ফিরে তাকায়। রোগা কালো গোছের একটি মানুষ, খুব বেটে নয়, তাই বলে ঢ্যাঙাও বলা চলে না। উস্কো খুস্কো এক মাথা চুল আর ঘন গোঁফদাড়ি। ঘন দাড়ি কিন্তু আবক্ষ বিস্তৃত নয়, মধ্যে মধ্যে কামানো বা ছাটা হয়, এমনই দাড়ি, খোঁচা খোঁচা। একখানা খাটো আধময়লা কাপড় পরনে, কোঁচার খুঁট গায়ে জড়ানো। মোটা ভুরুর আড়ালে কঠোরাগত চক্ষুর তীক্ষ্ণ দৃষ্টি নিঃশব্দে শুধুমাত্র চাউনির দ্বারাই যেন অনিমেষের সমস্ত ইতিহাস পূর্বাপর আয়ত্ত করবার চেষ্টা করছে। বলছিলাম যে আপনি বোধহয় কোথাও আশ্রয় পাচ্ছেন না, না? তাহলে বরং চলুন না, আমার কুটিরেই চলুন, কোনো মতে রাতটা কাটিয়ে দেবেন। হায় রে, নবকুমারের অদৃষ্টে তাহলে একটা আশ্রয় জুটেই যাচ্ছে। তাই বলে কি ওর চেয়ে ভদ্র চেহারার কেউ জুটতে নেই? এ লোকটাকে দেখে তো পাগল বলে মনে হয়। শেষ পর্যন্ত এর আশ্রয় গিয়ে কি বিপদে পড়বে? অনিমেষ মনে মনেই কথাগুলো ভাবছে। কি বলেন, যাবেন নাকি? আপনি এখানে, মানে? আমতা আমতা করে অনিমেষ। আমার এখানেই একটা ঘর আছে, এই যে। লোকটা আঙুল দিয়ে দেখায়। সত্যিই তো, এই তো, বলতে গেলে তার সামনেই পাড়ের ওপর একখানা খড়ের ঘর। এ অঞ্চলে যেমন হয় তেমনি। আশ্চর্য, এতক্ষণ তার চোখে কি হয়েছিল? লোকটি বোধহয় তার মনের ভাব বুঝেই হেসে বললে, ঘরে আলো ছিল না, তাই অন্ধকারে টের পাননি। আমিও বাড়ি ছিলুম না, নদীর ধার দিয়ে একটু বেড়াতে গিয়েছিল। অন্ধকারে একা একা বেড়াতে আমার বেশ ভালো লাগে। অনিমেষ তখন লোকটাকে জিজ্ঞাসা করে, এখানে বাঘের ভয় নেই? আছে বই কি, তবে আমার অত ভয় নেই। মরবার ভয় করি না। উড়েই বা লাভ কি বলুন? মরতে তো একদিন হবেই। না, লোকটাকে ঠিক পাগল বলে তো মনে হয় না। চলুন চলুন মশাই, ঘরে বসেই কথাবার্তা হবে খুন। লোকটা তাড়া লাগায় অনিমেষকে। চলুন বলে সুটকেসটা তুলে নেয় অনিমেষ। একখানা নয়, পাশাপাশি দুখানা ছোট ঘর, সামনে এক ফালি দাওয়া। ভেতরের দিকে আরও কি আছে তাও নজরে পড়ল না। দাওয়া বেশ ঝকঝক করে নিকোনো, পরিচ্ছন্ন। লোকটি আগে আগে পথ দেখিয়ে নিয়ে গিয়ে, দাঁড়ান, আলো জ্বালি বলে ওকে দাওয়াতেই দাঁড় করিয়ে রেখে দৌড় খুলে ভেতরে ঢুকল। তালা চাবির বালাই নেই, দৌড় শুধু ভেজানোই ছিল। ঠেলা দিতেই নিঃশব্দে খুলে গেল। ভেতরে ঢুকে আশ্চর্য রকম ক্ষিপ্রতার সঙ্গে একটা আলো জ্বেলে লোকটি বলল, আসুন, ভেতরে আসুন। ঘরে আসবাবপত্র বেশি ছিল না। একটা তক্তপোষের ওপর একটা মাদুর বিছানো, শয্যা বলতে এই, একটা বালিশ পর্যন্তও নেই। একপাশে একটা দড়ি টানানো, তাতে খান 2 কাপড়। তার মধ্যে একটা লাল মেঝেতে জলের একটা মেটে কলসি, একটা কাঁসার ঘটি এবং পিতলের পিলসুজে একটা মাটির প্রদীপ। এছাড়া আর কোথাও কিচ্ছু নেই। বসুন বসুন, ওই চৌকিটের ওপরেই বসুন।
তারপর খানিকটা নিঃশব্দে দাঁড়িয়ে নিজে দুহাত ঘষে একরকম বিচিত্র হাসি হেসে লোকটি বললে, আমার ভালো বিছানা নেই, ওই সুটকেস মাথায় দিয়ে শুতে হবে আপনাকে। আর খাবারও তো কিছু দিতে পারবো না, ঘরে আমার কিছুই নেই। আপনি কি মদ খান? যেন একটা আকস্মিক উগ্রতা দেখা দেয় ওর প্রশ্ন করার ভঙ্গিতে। অনিমেষ তখন তাড়াতাড়ি বলে ওঠে, না না, রক্ষে করুন, কিচ্ছু ব্যস্ত হতে হবে না আমার জন্যে। আশ্রয় পেয়েছি এই ঢের, ওই আশ্রয়টুকুই যা। বাঘ ভাল্লুকের হাত থেকে তো বাঁচলেন অন্তত, তা আশ্রয় ভালোই, ঘরখানা মন্দ নয়, কি বলেন? বলতে বলতে হেসে উঠল লোকটি। সাদা ঝকঝকে দাঁত কালো দাড়ির ফাঁকে চকচক করে। অনিমেষের যেন ভালো লাগে না ওর ভাবভঙ্গি। আবারও সেই সন্দেহটা মনে জাগে, পাগলের পাল্লা এসে পড়ল নাকি। অনিমেষ তখন লোকটিকে জিজ্ঞাসা করল, আপনি এখানে কি করেন? আপাতত কিছুই না। আচ্ছা, আপনি বসুন, আমি আসি। মুখ হাত ধোবেন নাকি? মুখ হাত ধুতে পারলে ভালোই হতো, কিন্তু অনিমেষের তখন আর নড়তে ইচ্ছে করছে না। সে বললে, না, দরকার নেই। লোকটি বেরিয়ে গেল। অনিমেষ স্তব্ধ হয়ে বসেই রইল। ভালো বোধ হচ্ছে না ওর, কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। কি করে লোকটা এখানে? এমন একাই বা থাকে কেন? ঘরে কোনো রকম কিছু খাবার নেই তো ও নিজে কি খায়? চোর ডাকাত নয় তো? লোকজনকে ভুলিয়ে এনে শেষে ঈশ্বর বাঁচিয়েছেন, ওর ব্যাগে খানকত পুরনো জামা কাপড় ছাড়া আর কিছুই নেই, আর পকেটে আছে মাত্র 6টা টাকা। কিন্তু একটু পরে সমস্ত দেহ ওর হিম হয়ে আসে। ওর মনে পড়ে, এই সব উদ্দেশ্যে যারা নিয়ে আসে ভুলিয়ে, টাকা না পেলে তারা আরও হিংস্র হয়ে ওঠে। তাছাড়া মেরে ফেলে তো তারপর ওরা দেখে কি আছে সঙ্গে। ওদের দেশে একবার খুব ডাকাতের উপদ্রব হয়েছিল। তারা একটা লোককে খুন করবার পর পেয়েছিল মাত্র একটা আদলা। কখন যে গৃহস্বামী আবার নিঃশব্দে ওর কাছে এসে দাঁড়িয়েছে অনিমেষ টেরও পায়নি। যদিও খোলা দরজার দিকে চেয়েই ও বসেছিল। আশ্চর্য ব্যাপার। লোকটি তখন বলল, এখনই শুয়ে পড়বেন নাকি? যদি ঘুম পেয়ে থাকে তো আলাদা কথা, নইলে একটু বসি। কতদিন লোকের সঙ্গে কথা কইতে পাইনি, বলেন তো দুটো কথা কয়ে বাঁচি। এখানে তো তেমন লোকজন নেই, আর আসেও না কেউ। অনিমেষ আবার পূর্বের প্রশ্নের জের টানল, তা এমন জায়গায় আপনি থাকেনি বা কেন? সেই হাসি গৃহস্বামীর মুখে, তেমনি নিঃশব্দ, দাড়ির ফাঁকে শুভ্র দন্তের সেই বিজলি প্রকাশ। ভয় নেই মশাই, আমি চোর ডাকাত নই, পাগলও নই। ঘরে কিছু নেই মানে আমার কিছু দরকার নেই, থাকারও দরকার হয় না আমার। কেন জানেন? তারপর যেন কতকটা অসংলগ্ন ভাবেই বলে ওঠে, আমি সাধু, তান্ত্রিক সন্ন্যাসী। সন্ন্যাসী? অবিশ্বাসের দৃষ্টিতে চায় অনিমেষ। অপ্রতিভ হয়ে লোকটি বলে, না, সন্ন্যাসী মানে ঠিক অভিষিক্ত সন্ন্যাসী নই, তবে সাধক বটে। উবু হয়ে ঘরের মেঝেতেই বসল লোকটা। কিছুক্ষণ মৌনভাবে থেকে বলল, তাহলে আপনাকে বলেই ফেলি সেটা। কাউকে কখনো বলিনি, বলবার সুযোগও পাইনি বিশেষ। এই অঞ্চলেরই লোক আমি, বুঝলেন। ছেলেবেলা থেকেই নানা বইতে তান্ত্রিক সন্ন্যাসীদের অদ্ভুত সব ক্ষমতার কথা পড়ে মনটা সেই দিকেই ঝোঁকে। মনে হতো আমি ওইসব তন্ত্র সাধনা করে সিদ্ধ হব, তারপর প্রাণ ভরে পৃথিবীর সব ঐশ্বর্য ভোগ করব। আর আমাকে কে পায়? হায় রে, তখন কি আর জানতুম
যে ভোগের উদ্দেশ্যে সাধনা করতে এলে সিদ্ধি তো দূরের কথা, সমস্ত খোয়াতে হয় একে একে। এই পর্যন্ত বলে লোকটি চুপ করল। এতক্ষণে অনিমেষও অনেকটা সহজ হয়েছে। লোকটির ভাবভঙ্গি আর কথাবার্তা সত্য বলে মনে হচ্ছে ওর। দুশ্চিন্তা অনেকখানি কমে গেল। বাড়ি আমার এ অঞ্চলে নয়, বাড়ি সেই পাঁচতুপির কাছে। এখানে এলুম কেন বলছি, দাঁড়ান। আপনাকে তো আগেই বলেছি, ছেলেবেলা থেকেই ওই তন্ত্রের দিকেই ঝোঁক গিয়েছিল। স্কুলের পড়া আর হলো না, তার বদলে যত সব ওই ধরনের বই পড়তে লাগলো। পড়তে পড়তে বিশ্বাসটা খুব পাকা হয়ে গেল, কিন্তু গুরু কই। দু একটা সন্ন্যাসী যা হাতের কাছে পেলুম, দেখলুম সব বাজি, কেউ কিচ্ছু জানে না। অথচ পথ দেখাবে এমন লোক না পেলে এগোবো কি করে? মনটা বড়ই চঞ্চল হয়ে উঠল। খাবার চিন্তা ছিল না, মাথার ওপর বাবা, বড় ভাই ছিল, জমি জমা তারাই দেখাশুনো করত। অবশ্য আমি বকুনিও খেয়েছি ঢের, কাজকর্ম কিছু করি না বলে, কিন্তু সেসব গায়ে মাখিনি। তবে যত দিন যেতে লাগলো মনটা ততই ব্যাকুল হয়ে উঠল। শেষমেশ আমার 23-24 বছর বয়সের সময় বাড়ির থেকে সামান্য কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়লুম। বেশ বুঝেছিলুম ঘরে বসে আর কিচ্ছু হবে না। এ তীর্থ ও তীর্থ করে অনেক দেশই ঘুরলুম। ভালো চাকরি বা ভালো বিয়ে করার অনেক সুযোগও পেয়েছিলুম। সংসার, বুঝলেন মশাই, মায়ার ভাত পেতে রেখে দেয় সারা জগতে। যাই হোক, সেদিকে মন ছিল না বলে কেউ বাঁধতে পারল না। কিন্তু আসল যা উদ্দেশ্য, তাও কিচ্ছু হলো না। এমনই ভাবে যখন ক্রমশ হতাশ হয়ে উঠেছি, তখন একদিন বাড়ি ফেরার পথে, বলতে গেলে বাড়ির কাছে এসে হঠাৎ একজনকে পেয়ে গেল। বক্রেশ্বরের শ্মশানে এক সাধু থাকেন শুনলুম, উলঙ্গ থাকেন শ্মশানে শুনে। খেতে দিলে খান, নইলে অমনিই থাকেন। কাঁচা মাংস, পাতা লতা, এমনকি বিষটা খেতেও তার নাকি কোনো আপত্তি নেই, এমনই নিষ্প্রিয় তিনি। খোঁজ করে করে গেলুম। প্রথমে তো দেখাই পাওয়া যায় না, শেষে 3 দিন ধর্ণা দিয়ে পড়ে থাকতে থাকতে ওনার দর্শন পেলুম। বিপুল দেহ, তীক্ষ্ণ দৃষ্টি, পাগলের মতো ভাবভঙ্গি, কিন্তু পাগল নন। একদিন আমার চোখের সামনে দুদিক থেকে দুদল ভক্ত তাকে দর্শন করতে আসছে দেখে আমার চোখের সামনে শিয়ালের দেহ ধরে বনের মধ্যে গিয়ে সেধুলেন। কেউ আর খুঁজেই পেল না। বুঝলুম যে এতদিন ধরে যাকে খুঁজছিলুম, এতদিন পরে তাকে পেয়েছি। অনিমেষের মনেও ততক্ষণে গল্প জমে উঠেছে। লোকটি থামতেই সে বললে, তারপর? লোক তো পেলুম, তাকে ধরি কি করে? কিছুতেই তো ধরা যায় না। কিছু বলতে গেলেই শ্মশানের পোড়া কাঠ তুলে তেড়ে আসে। একদিন খুব কান্নাকাটি করতে, সব কথা শুনলে মন দিয়ে, কিন্তু তারপর যা বকুনিটা দিলে, বললে ভালো চাস তো সব মতলব ছাড়, সাধনা করবি তুই ওই 1.5 কাপা নিয়ে, ও তোর কাজ নয়, বুঝলি, মরবি একেবারে। তাছাড়া ভোগ করবার জন্য এসব কাজ করতে যে আসে, তার একুল উকুল দুকুলই যায়। ঘরের ছেলে ঘরে ফিরে যা, বৃথা কর, নিজে নিজেই ভগবানকে ডাক, নয়তো কুলগুরুর কাছে দীক্ষা নিস। অনেক কাকুতি মিনতি করে বলল, বাবার আর দয়া হলো না। আমি কিন্তু মশাই হাল ছাড়লুম না। আমার তখন জেদ চেপে গেছে কিনা, ওইখানেই পড়ে রইলুম। বলতে গেলে না খেয়ে দিই, আর গোপনে ওর দিকে নজর রাখলুম, যদি আসল প্রক্রিয়ার কিছু হদিশ পাই। বুঝলেন না? এতদিন কি আর বৃথাই এই লাইনে ঘুরছি? আসল মানুষ না পাই, ওদের ভেতরের কথা কিছু কিছু জেনেছি বই কি। তারপর হলো কি মশাই,
আরো দু একজন সাধক আর ভৈরবী এখানে এলো বাবার সঙ্গে দেখা করতে। গোপনেই এলো, কিন্তু আমি তো ওইখানেই পড়ে থাকি, আমাকে এড়াবে কি করে? পরপর কদিন ওদের চক্র বসলো, তাও দেখলুম। মনে হলো যে আর কি, সবই তো শিখে গেছি। ওখান থেকে রওনা হয়ে বাড়ি আর ফিরলুম না। নির্জন স্থান, অথচ শ্মশান আর লোকালয়ের কাছে, ওই রকম খুঁজতে খুঁজতে এখানে এসে পড়লুম। পথে নলহাটিতে একজন তান্ত্রিকের কাছে দীক্ষাও নিয়ে নিলুম। ও মশাই, এলুম তো এখানে, কিন্তু সাধনা আর হয় না। প্রথম দিন থেকেই বিঘ্ন। উপকরণ জোটে তো দিন পাই না, আর দিন পাই তো উপকরণ নেই। শেষে অনেক কৌশল করে অনেক নিচে নেমে যদি বা সব জোগাড় করলুম। মঙ্গলবার অমাবস্যার রাত পেয়ে যেমন আসন করে বসেছি, কি বিঘ্ন! ধ্যানে মন দেব কি, কিছুতেই মন স্থির করতে পারি না। এখন তো এটা বাসের রাস্তা হয়ে শ্মশান এখান থেকে সরে গেছে। আগে এইখানটিতেই শ্মশান ছিল। এখন যেখানে ঘর দেখছেন, এই যেখানে আমরা বসে আছি, এইখানে সেদিন আসন করে বসেছিল। নিজের অজ্ঞাতেই অনিমেষ যেন একটু সরে বসল। তারপর বললে, আচ্ছা, বিঘ্ন কি রকমের? ভয় পেলেন? শুনেছি তো এরকম সাধনায় বসলে প্রথম প্রথম অনেক রকম ভয় দেখায়, কিন্তু সেটা শুধুই পরীক্ষা করার জন্য। আপনিও তো সেরকম শুনেছিলেন নিশ্চয়ই, তবে ভয় পেলেন কেন? লোকটা আবারও হাসল। কাউকে ছেলে মানুষই করতে দেখলে বিজ্ঞ মানুষেরা যেমন করে হাসে, কতকটা তেমনই। তারপর বললে, জানে তো সবাই, কিন্তু শোনা এক জিনিস আর অভিজ্ঞতা আরে। তেমন অভিজ্ঞতা হলে বুঝতেন। শুনবেন কেমন? মরার বুকের ওপর বসেছি আসন করে, মরার খুলিতে করে মদ খাচ্ছি, মনে ভয় ডর কিচ্ছুই নেই, এই বিশ্বাস হয়ে গিয়েছিল আমার। কিন্তু সেই লোকেরই বুকের মধ্যে হিম হয়ে গেল সে সব শুনি। না না, তেমন ভয়ানক কিছু নয়। প্রথম শুরু হলো ফিসফিস কথার শব্দ, খিলখিল হাসি, চাপা হাসি। ক্রমে সেটাই বাড়তে লাগলো। মনে হলো 10 জন, 20 জন, 100 জন, হাজার হাজার। আপনার চারপাশে যদি লক্ষ লোকের ফিসফিস কথা শব্দ হয়, তাহলে কেমন হয়? আর তার সঙ্গে চাপা এক ধরনের খিলখিল হাসি। তবু আমি স্থির হয়ে আসনে বসে রইলুম, নড়লুম না। যদিও কাজে আমার আর মন দিতে পারলুম না, সেটাও ঠিক। তারপর মশাই স্পষ্ট দেখতে লাগলো, শ্মশানের মাটি ফুঁড়ে ফুঁড়ে যেন মরাগুলো উঠছে। কতকাল থেকে মরেছে সব কে জানে, হয়তো হাজার হাজার বছর ধরে। এক একজনের বিভৎস চেহারা, রোগে যন্ত্রণায় বিকৃত মুখ। কেউ বা খুন হয়েছিল, কেউ বা ঠ্যাঙারের হাতে প্রাণ দিয়েছে, কেউ বা গলায় দড়ি দিয়ে মরেছে। ঠিক সেই অবস্থাতেই উঠেছে, তেমনি স্কন্দ কাটা কিংবা হাড়গোড় ভাঙা অবস্থা। সকলেরই মুখে রাগ, চোখের দৃষ্টিতে আগুন। তারা সবাই আমার দিকে আঙুল তুলে শাসাতে লাগলো, পাপিষ্ঠ, তুই এখানে কেন? শ্মশান অপবিত্র করতে এসেছিস? চলে যা, দূর হয়ে যা। জানিস না এখানে আমরা পাহারা দিচ্ছি? মনে পাপ নিয়ে তুই এসেছিস শ্মশান জাগাতে, চলে যা। তার মধ্যে একজনের আবার শুধু কঙ্কাল, বোধহয় তাকে পুঁতে রেখেছিল কোথাও মেরে, তারপর তাকে তুলে পোড়াতে হয়েছে। সেইটাই সবচেয়ে কাছাকাছি এলো, মুখে সেই একই শব্দ, দূর হ, দূর হ। ভয় পেলুম খুব, তবু এও জানি একবার ভয় পেলেই গেল, চিরকালের মতো। প্রাণ পড়লে চেঁচিয়ে বললুম, যাব না, যাব না, উঠব না আমি। বাস, আর যায় কোথায়? সেই কঙ্কালটা আরো এগিয়ে এসে তার সেই অস্থিময় আঙুল কটা দিয়ে আমার গলাটা চেপে ধরল। ওহ, সে কি চাপ! যেন মোটা লোহার সারাশি। কত চেষ্টা করলুম মুক্ত হবার, কিন্তু সে বজ্র কঠিন মুষ্টি খোলে কার সাধ্য। দম বন্ধ হয়ে গেল।
বুকে সে এক অসহ্য যন্ত্রণা। মনে হলো যেন দেহের প্রতিটি শিরা ফেটে যাচ্ছে। আকুলি বিকুলি করতে লাগলুম এক ফোঁটা হাওয়ার জন্য। সে হাওয়া চারদিকেই রয়েছে, তবু এক বিন্দু বুকের মধ্যে নিতে পারলুম না, বরং আরো চেপে বসতে লাগলো সে সাঁড়াশির মতো আঙুলগুলো। তারপর রুদ্ধশ্বাসে প্রশ্ন করে অনিমেষ। তারপর আবার সেই হাসি। তারপর আর কি, মুক্তি। সেই থেকে ঘুরে বেড়াচ্ছি এখানে, কাজ নেই, কামাইও নেই, জায়গাটার মায়া ছাড়তে পারিনি। সবচেয়ে কষ্ট হয় কথা কইবার লোক নেই বলে। কিন্তু কথা কইতে গিয়েও একটা অজ্ঞাত আতঙ্কে অনিমেষের গলা যেন কেঁপে যায়। আপনি মুক্তি পেলেন কি করে? তা আমিও জানি না। এক সময় দেখলুম যে আমি দাঁড়িয়ে রয়েছি আমারই ভূতপূর্ব আশ্রয়, অর্থাৎ কিনা আমার দেহটার পাশে। যারা এসেছিল তাদেরও কাজ শেষ, তারাও সব যে যার মিলিয়ে গেছে। এক কথায় সব কিছুই শান্তি। অনিমেষের সমস্ত কিছু বুঝতে কয়েক মিনিট সময় লাগে। কথা কইতে গিয়েও গলার স্বর তার বিকৃত হয়ে যায়। তার মানে কি? আপনি কি বলতে চান? আপনি যখন মারা গেলেন, আপনি কি মরা? প্রশ্নের শেষ অংশটা আকস্মিক আর্তনাদের মতো চিৎকারে পরিসমাপ্ত হয়। কিন্তু প্রশ্ন সে করছে কাকে? কেউ তো নেই, শুধু সে একা বসে আছে ঘরে। বাকি জিনিসগুলো ঠিক আছে, পিদিমটাও জ্বলছে, শুধু উবু হয়ে বসে থাকা যে লোকটা, সে আর নেই। কোথা দিয়ে গেল লোকটা? কখনই বা উঠে গেল তার চোখের সামনে দিয়ে? বারবার এই ব্যাকুল প্রশ্ন ওর মনে উঠতে লাগলো। কিন্তু উত্তর দেবে কে? খানিক পরে আসল প্রশ্নটা আবার প্রবল হয়ে উঠল। তাহলে কি লোকটা যা বলে গেল তাই সত্যি? ও লোকটা কোনো মানুষ নয়, অশরীরী, বিদেহী আত্মা। খাবার কিছু লাগে না ওর, ও তো বলেছিল। মরবার ভয় নেই, তাও বলেছিল। গায়ে কাটা দিয়ে ওঠে অনিমেষের। কিন্তু সে তো শিক্ষিত ছেলে, বিজ্ঞান পড়া ছেলে। এসব মিথ্যে, কল্পনা, আত্মসম্মোহন বলেই সে জানে। সে বিশ্বাস করবে না এই কথা যে বিংশ শতাব্দীর মধ্যভাগে বসে সে ভূত দেখেছে। আচ্ছা, লোকটির পিছনে কি ছায়া পড়েছিল? মনে করার চেষ্টা করে অনিমেষ। সত্যি কি লোকটা অশরীরী? না, লোকটা তার সাথে তামাশা করেছে নিশ্চয়ই। ও আগে যা ভেবেছিল তাই ঠিক, ডাকাত বা ঠ্যাঙাড়ে জাতীয়। ওকে ভয় দেখিয়ে গেল, এরপর কাজ হাসিল করা সোজা হবে তাই ভেবে। মনকে প্রবোধ দেয় অনিমেষ, এইটে হওয়াই সম্ভব। ভূত হলে আলোয় থাকবে কি করে? বদমাশ লোক। আরও বেশি ভয় দেখাবার জন্য ম্যাজিকওয়ালাদের মতো চোখের নিমেষে সরে গেল। দরজাটা কি বন্ধ করে দেবে? দেওয়াই উচিত, নাকি এখান থেকে পালাবে? কিন্তু কোথায় যাবে এই অন্ধকারে? আরও তো ওদের কবলে গিয়েই পড়তে হবে ওকে। সে দেখতে পাবে না হয়তো ওদের, কিন্তু ওরা তো দেখবে। তার চেয়ে দৌড় বন্ধ করে বসে থাকা মন্দ নয়। যা হবার হবে, আলো তো থাকবে এখানে, লোকগুলোকে তো চোখে দেখতে পাবে। অনিমেষ অতি কষ্টে উঠে দাঁড়ালো। হাতে পায়ে তার জোর নেই। কোনো মতে উঠে গিয়ে সন্তর্পণে দৌড়টা বন্ধ করে দিলে। ভাগ্যিস ভেতরে খিল রয়েছে, বেশ মজবুত খিল। দেখে শুনে ভালো করে বন্ধ করল। যাক, এবারে নিশ্চিন্ত। কিন্তু এ কি? হঠাৎ আলোটা যে নিভে গেল মুহূর্তের মধ্যে, কোনো রকম নোটিশ না দিয়েই। তেল ছিল না, কিন্তু তাহলে তো একটু একটু করে ম্লান হয়ে আসবে। তবে ভয়ে অনিমেষের গাটা হিম হয়ে গেল। তবে কি ঘরের মধ্যে কেউ ছিল? এখন ফু দিয়ে নিভিয়ে দিলে
সেই লোকটা কি? হয়তো তক্তপোষের নিচে ঢুকে গিয়েছিল, তখন সেইখানেই লুকিয়েছিল, তাই সে ওর চলে যাওয়াটা লক্ষ্য করেনি। নিশ্চয়ই তাই। কি সর্বনাশ! এ যে হিতে বিপরীত হলো। ওদের হাত থেকে বাঁচতে গিয়ে একেবারে ওদের মুঠোর মধ্যেই এসে পড়ল। পকেটে তো দেশলাইও নেই ওর, যতদূর মনে পড়ে ব্যাগও নেই। ব্যাগটাই বা কোথায়? চৌকিটাও যে ঠিক কোন দিকে তাও তো মনে পড়ছে না অনিমেষে। কি বদমাইশ লোকটা! ক্রুদ্ধ স্বরে, হয়তোবা একটু ভীতু কণ্ঠেই অনিমেষ বলে উঠল, কে কে ওখানে? আলো জালো বলছি শিগগিরই, নইলে কিন্তু ভালো হবে না, দেখিয়ে দেবো মজা। কি জানলে না? নিস্তব্ধ চারদিকে, কোথাও একটা জনপ্রাণী আছে বলে মনে পড়ে না। রহস্যময় সুগভীর স্তব্ধতা। ঘরে কি জানলা ছিল? তাও তো মনে পড়ছে না ছাই। জানলা থাকলে তবু একটু খুলে দিলে নক্ষত্রের আলো আসতো। আরও কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকেও জানলা কোন দিকে ঠিক মনে করতে পারল না অনিমেষ। আচ্ছা, একটু কি এগিয়ে গেলে দেওয়াল পাওয়া যাবে? হাতড়ে দেখতে দোষ কি? পরক্ষণেই মনে পড়ল, আরে আচ্ছা বোকা তো সে, দৌড়টাই তো রয়েছে, খুলে বেরিয়ে পড়লেই তো হয়। অন্ধকার ঘরের চেয়ে বরং বাইরের অন্ধকার ভালো, তারার আলো আছে। ব্যাগটা থাকবে, প্রান্ত বাঁচুক। যেদিকে দৌড় দিয়েছে এইমাত্র সেদিকেই হাত বাড়ালো। কই সে দরজা? অথচ ও তো সবে বন্ধ করে এপাশে ফিরেছে আর আলোটা নিভেছে। তবে কি ও দিক ভুল করছে? এদিকে দরজা ছিল না? আন্দাজে আন্দাজে এগিয়ে যায় সে। এইটুকু তো ঘর, দেওয়াল পেলে দেওয়াল হাতড়ে হাতড়ে দরজা ঠিকই পেয়ে যাবে। শুধু ভয় হচ্ছে ওই লোকটা নাই সুযোগ বুঝে পেছন থেকে ওকে মেরে বসে। কিন্তু উপায় বার কি? এদের কবলে যখন এসেই পড়েছে। মরিয়া হয়ে এগোয় অনিমেষ, এক পা করে যতটা সম্ভব নিঃশব্দে এগোয়। 1, 2, এ কি, এ যে 20 পা হয়ে গেল। ঘরটা যতদূর আন্দাজ হয় 10-12 ফুটের বেশি তো লম্বায় হবে না, নেহাতি ছোট্ট ঘর। অথচ 20 পা মানে অন্তত 15 ফুট। আরও 2 পা, আরও 10, আরও 20। এ কি, সে মাঠে চলেছে নাকি? কি রকম হলো? 40 পা চলার মতো তো ঘর নয়, কোনাকুনি হাঁটছে। তাতেই বা এত দূর হবে কেমন করে? তবুও আরো কয়েক পা যায় সে। হয়তো চলতে চলতে তখন গতি বেঁকে গিয়েছে। সোজা হয়ে হাঁটে আরো খানিকক্ষণ, তবুও দেওয়াল তো নেই। রহস্যময় অন্ধকার আর শূন্যতা। বাইরের মুক্ত শূন্যতা নয়, চার দেওয়ালে চাপা। এইবার কপালে ঘাম দেখা দেয় অনিমেষে। এতক্ষণ ডাকাতের ভয় যা হয়নি, এবার তাই হলো। পা দুটো কাঁপতে লাগলো থরথর করে, একেবারে যেন ভেঙে এলো। অসহায়ভাবে সেখানেই বসে পড়ল সে। এ তার কি হলো? কি চক্রান্তে জড়িয়ে পড়ল সে? তবে কি সে লোকটা সত্যি অশরীরী? সত্যি সত্যি সে কি তাহলে কোনো প্রেতজনির মায়াতে এসে পড়েছে? বিহ্বল হয়ে ভাবে অনিমেষ কি করবে এবার, কিন্তু কোনো পথ তো দেখতে পায় না। ওই যে কারা আসছে না? হ্যাঁ, ওই তো কত লোকের পায়ের আওয়াজ। অন্তত 8-10 জনের কম তো নয়, কিংবা আরো বেশি। এই বাড়ির কাছেই তো আসছে। ওই তো দাওয়ায় উঠল। ও মশাই, শুনছেন? ও মশাই! গলা দিয়ে স্বর বেরোলো না, টাকরা একেবারে শুকিয়ে গিয়েছে, গলা কাঠ। কিন্তু ওরাই যদি সেই ডাকাতের দল হয়, তা হোক, তবু তো ওরা মানুষ। ভরসা হলো একটু অনিমেষে। তাহলে অন্তত এটা প্রেতের মায়া নয়। আহ, বাঁচা গেল। হ্যাঁ, ডাকাতি তো মনে হচ্ছে।
নইলে ওরা এমন ফিসফিস করে কথা কইবে কেন? বহু লোক যেন পরস্পরের সঙ্গে ফিসফিস করে কথা কইছে, আরও লোক বাড়ছে, আরও বহু পায়ের শব্দ, অসংখ্য অগণিত ফিসফিস করে কথা বলার আওয়াজ। এ কি, ওরা কি ঘরে ঢুকেছে নাকি? কেমন করে ঢুকলো? ও যে চারদিকে শব্দগুলো এগিয়ে আসছে, ওরই চারপাশে খুব কাছে খিলখিল করে চাপা হাসির শব্দ। অনেকে হাসছে, তবু শব্দটা খুব জোরে নয়। মাথা থেকে পা পর্যন্ত একটা ঠান্ডা স্রোত যেন বয়ে গেল তার দেহে। হাত পায়ে আর কোনো সার থাকে না তার। আতঙ্ক যে এমন জিনিস তা আগে অনিমেষ কল্পনাও করেনি কখনো। মস্তিষ্ক শুষ্ক, যেন নিষ্ক্রিয় হয়ে আসছে। চিৎকার করবে, সাধ্য নেই। পালাবে, পথ কই? কিন্তু কিছু তো একটা করা উচিত। লোকগুলো যেন ওকে ঘিরে ধরেছে, তাদের উষ্ণ নিঃশ্বাস দূষিত, তীব্র। ওর সর্বাঙ্গে যেন ওদের নিঃশ্বাস পড়ছে। তখনই মনে পড়ে গেল সেই লোকটার বর্ণনা। সেও তো এমনই ফিসফিস শব্দ শুনেছিল, এমনই হাসি। তারপরই তো সেই মৃতের পুনরুত্থান, সেই কঙ্কালের অভিযান। তারও অদৃষ্টে কি তাই হবে? সে তো কোনো দোষ করেনি, সে তো সাধনা করতে আসেনি সবের বুকের উপর চড়ে। অকস্মাৎ কে একজন হা হা করে হেসে উঠল তারই আশেপাশে কোথাও। তীক্ষ্ণ চড়া গলার সেই হাসি। মনে হলো যেন তার পাশের অন্ধকারকে বিদীর্ণ করে ছড়িয়ে পড়তে চাইছে। আবার চারদিকের দেওয়ালে ধাক্কাকে ফিরে আসছে তারই চারদিকে। বহুক্ষণ ধরে সেই এক হাসির শব্দ ধ্বনিত আর প্রতিধ্বনিত হতে লাগলো তাকে ঘিরে। বিস্তৃত তীক্ষ্ণ একটা উপহাসের হাসি। সে হাসির জাল যেন তাকে চারদিক থেকে ধেয়ে আসছে, আর নিস্তার নেই তার। প্রাণপণ চেষ্টায় মরিয়ার মতো চিৎকার করে উঠল একবার অনিমেষ, হে ভগবান, এ কি করলে? সত্যি তো, ভগবানের কথা তো তার মনে ছিল না। তাকে তো সে ডাকেনি। হে ভগবান, হে হরি, বাঁচাও, হে রামচন্দ্র। আর কিছু মনে এলো না তার। গায়ত্রী মন্ত্র মনে আছে কি? হ্যাঁ আছে। পৈতেটা কোথায়? সুগভীর ক্লান্তি আর অসহায় তন্দ্রার চৈতন্য শিথিল হয়ে আসে তার। ঘুম যখন ভাঙল অনিমেষের, তখনও সকাল হয়নি, কিন্তু ফর্সা হয়েছে আকাশটা একটু। খানিকটা সময় লাগলো তার সবটা মনে করতে। তারপর ধর্মড়িয়ে উঠে বসে ভালো করে চারদিকে চেয়ে দেখল। সে দেখল যে বাস দাঁড়াবার ফাঁকা জায়গাটায় পড়ে ঘুমিয়েছে কখন সে। সুটকেসটা খানিক দূরে একটা গাছতলায় পড়ে আছে। আরে সেই ঘর, সে ঘরটা গেল কোথায়? যতদূর দৃষ্টি যায় কোথাও কোনো ঘরের চিহ্ন মাত্র নেই। সে কি তবে নৌকো থেকে নেমেই এখানে এসে ঘুমিয়ে পড়েছিল? তাই হবে হয়তো, বা হয়তো সবটাই তার স্বপ্ন। গল্পটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো আমি এইরকমই আর একটি গল্প নিয়ে। ধন্যবাদ।